একটা নতুন নামকরণ হয়েছে জানো না? হ্যাঁ, শুয়োর কুমন ক্যাম্পেইন কলিং এর মতো একটা চ্যানেলে এইরকম বর্জ্যকে নিয়ে আলোচনা করার কোনো মানে আছে? ওর সামনে যারা বুম নিয়ে ধরেছিল, যে রিপোর্টার ওই বর্জ্য সামনে ওই বিষ্ঠার সামনে বুমটা ধরেছিল, সে যখন এরকম মন্তব্য করলো, সত্যি কথা বলছি, আমি যদি সেই রিপোর্টারের জায়গা থাকতাম না, যে আজকে সিবিআই এর ওপর সবাই আমরা খাপ্পা সাধারণ মানুষ, যে সত্যি তো কেন যদি আমি আমি কোনো একটা জিনিসে আমি বাধা পড়ে গেছি, তাহলে আমি সেই ক্লারিফিকেশনটা দিই, কেন, কোথায়, কিসের জন্য। আমার তো সেই একটা জায়গাতেই প্রশ্ন, একদম সাধারণ। আমরা কিচ্ছু অত বড় বড় রকেট সায়েন্স এখানে কিছু নেই, একদম সাধারণ হয়ে আমরা ডাল ভাত খেয়ে একটা প্রশ্ন তো করতেই পারি, যে কেন আজকে তুমি কোনো জায়গায় একটা আটকাচ্ছ, ইতস্তত বোধ করছো, আজকে তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি যদি সেটা ঠিক করে পালন না করতে পারো, তার ক্লারিফিকেশনটা তো তুমি দিতেই পারবে। আমরা শুধু সেইটুকুই জানতে চাই, যদি আপনারা আটকাচ্ছেন কেন, কিসের জন্য, বলে দিন, ব্যাস। এখানেই তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে দুধ আর জল। রিচা ঘোষের সেই অনুষ্ঠানটা প্রত্যাখ্যান করা উচিত ছিল। আজকে যদি আমি রিচা ঘোষের জায়গায় থাকতাম, আমি করতাম না, কারণ এই আঞ্চলিক দলটা তাদের বাড়ির উপরেও তো চড়াও হয়েছিল। ওখানে হয়তো অস্ট্রিচের ডিম দিয়ে কিছু একটা আইটেম হয়েছিল, ওটা অনেক এক্সপেন্সিভ। ওইখানে ওইসব নিচুতলার কর্মীদের খাওয়ানো যাবে না, ওদের ওই 21শে জুলাই ডিম ভাতটাই ওদের যোগ্য। তাহলে এবার কর্মীদেরকে তো বুঝতে হবে তারা কোথায় খেতে গেছে। এতদিন তো তাদের বাড়ির মেয়ে বউদেরকে পাঠানো হতো শাহজাহানের পিঠেপুলি বানাতে, তাহলে শাহজাহানের পিঠেপুলি বানাতে তাদের মেয়ে বউদের পাঠিয়ে তারা একটুকু ভালো খেতে পাবে না? এ বাবা, তাহলে শাহজাহানের বাড়িতে তার পিঠে গরম করতে, তার বিছানা গরম করতে মেয়ে বউকে পাঠিয়ে কি লাভ হলো? যে মহুয়া মৈত্রর মতো মহুয়া ম্যাডামের বিয়েতে একটু আমি অস্ট্রিচের ডিমের ঝোলের ভাত খেতে পারলাম না। এবার তো তাদেরকে বুঝতে হবে যে কাকে জিতিয়েছে। প্রথম কথা, আমি ওই নামটাতে আপত্তি জানাচ্ছি। ওর একটা নতুন নামকরণ হয়েছে জানো না? হ্যাঁ, শুয়োর কুমন। ওর নতুন নামকরণ দিয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতেও খুঁজলে দেখতে পাবে। আমি নামকরণ করলাম, ওর দায়িত্ব নিয়ে বলছি শুয়োর কুমন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা শরীরের বর্জ্য নিয়ে কি আলোচনা করি? আমরা যখন সকালবেলা উঠে প্রাতঃকর্মে যাই, ঠিক আছে, যখন শরীর থেকে আমাদের বর্জ্যটা বেরিয়ে যায়, আমরা কি ওই সেটাকে নিয়ে তাকিয়ে দেখে, প্যানে বা কোমরের দিকে তাকিয়ে দেখি কিরকম আকার নিল বা কিরকম কি হলো, রং কি হলো না করলে দেখি না তো, ফ্লাশ করে দিই, বেরিয়ে চলে যায়। তো এই পদার্থটা, এই বর্জ্যটা, এটা হচ্ছে সমাজের বর্জ্য। হ্যাঁ, যার নিজের জাতের ঠিক নেই, যার নিজের বাপের ঠিক নেই, যার নিজের জন্ম বৃত্তান্তের ঠিক নেই, যে নাকি একটা হিন্দু মহিলাকে প্রথমে বিয়ে করেছিল, সে ডিভোর্স দেয়নি বলে সে নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, শুধুমাত্র মানে লালসার জন্য, কাম লালসার জন্য, কাম লালসার জন্য মুসলমান ধর্ম গ্রহণ করেছে। কারণ হিন্দু ধর্মে থাকাকালীন উনি ওনার বিবাহিত স্ত্রীকে ডিভোর্স না দেওয়া অবধি উনি নারীদের ভোগ করতে পারছিল না, নারী সঙ্গ করতে পারছিল না। সেরকম একটা মানে সামাজিক বর্জ্যকে নিয়ে আশা করি তোমাদের মতো একটা শিক্ষিত মিডিয়া, একটা যারা সমাজকে সচেতন করছো, তুমি নিজে একটা মহিলা হয়ে সারা দিন দৌড়ে যাচ্ছ একটা সঠিক খবর যাতে আমরা পাই, একটা ঠিক খবর পরিবেশন করার জন্য দিন রাত পরিশ্রম করছো। আমার মনে হয় না এরকম একটা রুচিসম্মত একটা চ্যানেলে, ক্যাম্পেইন কলিং এর মতো একটা চ্যানেলে এইরকম বর্জ্যকে নিয়ে আলোচনা করার কোনো মানে আছে? কারণ এরা হয় না, এরা কিছু মানে কিছু কিছু লোক থাকে না, এদের যেমন শরীরে ভিটামিন ডি মানুষের আমাদের কমে যায়, এরাও না খিস্তি না খেলে না এদের শরীরে অস্বস্তি শুরু হয়ে যায়। ওই মানে গুয়ের পোকার মতো কিলবিল কিলবিল করতে থাকে শরীরে। কিছু পর ওই গর্ত থেকে বেরিয়ে আসে, বেরিয়ে 2-3টে খিস্তি খেয়ে আবার গর্তে ঢুকে যায়। তো সেই জন্য আমার মনে হয় এরকম সমাজের ব্যাধি, এরা সমাজের বর্জ্যদের নিয়ে, মানে এরা হাই ড্রেনেরও অধম। খাটা পায়খানা আগেকার দিনে না খাটা পায়খানা খুব প্রচলন ছিল, এরকম এত সফিস্টিকেটেড কোমোড, প্যান এসব ছিল না। কারণ তুমি যে নামটা নিলে সেই নামটার সাথে আমার এই উদাহরণগুলোই আসছে, এর থেকে বেশি আমার থেকে আর কিছু আশা করো না, পাবেও না। কারণ এর আগেও বলেছি, এরকম একটা বর্জ্যকে নিয়ে, বিষটাকে নিয়ে তোমরা আলোচনাই করো না। আর ওর সামনে যারা বুম নিয়ে ধরেছিল, যে রিপোর্টার ওই বর্জ্য সামনে ওই বিষটার সামনে বুমটা ধরেছিল, সে যখন এরকম মন্তব্য করলো, সত্যি কথা বলছি, আমি যদি সেই রিপোর্টারের জায়গা থাকতাম না, ওই বুমটা দিয়ে মেরে না ওর ঠোঁটটা ফাটিয়ে দিতাম।
ওর ওই বুড়ো হাড় তখন জোড়া লাগতে অনেক সময় লাগতো, বুমের বাড়ি মেরেই না ওকে ওখানেই ফ্র্যাকচার করে দিতাম। আরে যে ধর্মে গেছিস সে ধর্মে তো নারীদের মহিলাদের কোনো সম্মানই নেই, সেখানে তো নারী মহিলা মানেই ভোগ্যপণ্য, কোনো সম্পর্কের ভ্যালু নেই, না বাবার সাথে মেয়ের সম্পর্কের কোনো ভ্যালু আছে, না দাদার সাথে বোনের সম্পর্কের কোনো ভ্যালু আছে, না মায়ের সাথে ছেলের সম্পর্কের কোনো ভ্যালু আছে। তাহলে সেই ধর্মে গিয়ে তুই আমাকে জ্ঞান দিবি, আমার ধর্মের প্রতি তুই নোংরা কটূক্তি করবি, হ্যাঁ আমার রামকে নিয়ে কথা বলবি, তোর ওই বিষ্ঠা মার্কা মুখে, তোর ওই খাটা পায়খানার মতো মুখে এগুলো মানে তোকে তো মানায় না। কিন্তু আমি এটাও আশ্চর্য হয়ে যাই যে হিন্দুরা আর কত সহনশীল হবে। আজকে হিন্দু সংগঠনের কাছে প্রশ্ন, কেন এখনো এই বিষ্ঠাটা হেঁটে চলে বেড়াচ্ছে, কেন একে এর যোগ্য জায়গায় পুঁতে দেওয়া হচ্ছে না, মাটি চাপা দেওয়া হচ্ছে না? হিন্দু ধর্মের প্রতি, সনাতন ধর্মের প্রতি এত নোংরা কটূক্তি করে এইসব বিষ্ঠাগুলো ঘুরে বেড়াবে, এটা আমাদের লজ্জা, আমরা অপদার্থ। সত্যি কথা, আমাদের নিজেদেরকে ধিক্কার জানাচ্ছি অ্যাজ এ হিন্দু হয়ে, কট্টর হিন্দু হয়ে, নিজেকে তো কট্টর হিন্দু সনাতনী বলি, ধিক্কার জানাচ্ছি, নিজেদের উপর একরাশ ধিক্কার, নিজেদের মুখেই নিজেরা থুতু মারি। আমার সেই হিন্দু সংগঠনের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা কি করে এগুলো শুনে নিচ্ছেন? আজকে অন্যান্য ধর্মে সত্যি কথা বলতে মানে বলতে কোনো দ্বিধাবোধ করব না, আমি এই মুসলমান ধর্মে সত্যি, আমি আমার অনেক বন্ধু বান্ধব আছে মুসলিম, তো আমি তাদেরকে বলি মানে তোদের এই একটা জিনিস ভীষণ ভালো লাগে রে, তোদের ধর্মের প্রতি যে টান, ভালোবাসা, সম্মান, এটা কোনো ধর্মে দেখা যায় না। সত্যি কথা, এর কম্পারিজনে আমরা আসতেই পারবো না, কারণ ওনারা সত্যি কথা ওনারা খুব নিষ্ঠাভাবে নিজেদের ধর্মকে ভালোবাসে, পালনও করে। আমাদের মতো ফ্যাশনেবল না, ফ্যাশনেবল ধর্ম আমাদের মতো না। আমাদের মতো হঠাৎ মনে হলো একটা দুর্গাপুজো মানে আমার একটা ইয়ে, আমাদের ওরা ধর্মটা 12 মাস 365 দিন পালন করে। আমাদের মতো হঠাৎ ওই খালি পুজোর 4টে দিনই খালি মায়ের সাথে ছবি, তখনই আমাদের আবেগ উদ্দীপনা সব বেড়ে যায়, না। আমাদের ওই বরাদ্দ ধর্ম ওরা পালন করে না, ওরা নিষ্ঠাভাবে 12টা মাস 365 দিন পালন করে। সেই জন্য ওদের ধর্মের, ওদের আরাধ্যকে নিয়ে কেউ কিছু বললে ওরা সহ্য করতে পারে না, ওরা সঙ্গে সঙ্গে তার তীব্র প্রতিবাদ করে, প্রয়োজনে প্রতিঘাতও করে। কিন্তু আমাদের ধর্মে দেখো কি সহজ সবকিছু, এসে যে যা খুশি পাচ্ছে বলে দিচ্ছে, যে যা খুশি পাচ্ছে করছে। আমাদের মূর্তি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, কিন্তু আমাদের ধর্মের বড় বড় ধর্মগুরুরা, আমাদের বড় বড় হিন্দু সংগঠন সব চুপ। সব যত বিপ্লব, হিন্দুদের যত বিপ্লব, যত আওয়াজ, সব এই সোশ্যাল মিডিয়াতে। কিন্তু রাস্তায় নেমে আজ অব্দি দেখলাম না, এই লোকটা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিষ্ঠার মতো এরকম করে, এই লোকটাকে কিছু করা যায় না? তুমি এক্ষুনি বলবে দিদি তুমি উস্কাচ্ছ, হ্যাঁ উস্কাচ্ছি, হ্যাঁ উস্কাচ্ছি। কোথায় হিন্দু পুরুষরা? পুরুষত্ব সব শেষ হয়ে গেছে, হিন্দুত্ব শেষ হয়ে গেছে, ভেতরে কি নিজের সব আত্মাটাও কি বিসর্জন হয়ে গেছে আত্মার? যে এইরকম শোনার পরও যদি বাঙালি হিন্দু চুপ থাকে নিজের ধর্মের প্রতি কটূক্তি শুনে, এর থেকে ন্যাক্কারজনক আর ধিক্কারজনক কিছু হতে পারে না। আমি তো আমার প্রতিবাদটা করবই, করলামও। আর যদি কোনোদিন সুযোগ আসে, যদি কোনোদিন আমার চোখের সামনে পড়ে যায়, সেদিনকে তোমরাই হয়তো ব্রেকিং নিউজ করবে। তো আমি চাই ভগবান সেই সুযোগটা আমাকে দিক। কিন্তু যারা সুযোগ পেয়েছে এবং একটা বড় পদে আসীন হয়ে বসে আছে, যারা হিন্দুদের রক্ষাকর্তা, হিন্দু সংগঠনগুলোর কাছে হাত জোর করে অনুরোধ, অনেক হয়েছে, আমাদের আর সহনশীল হওয়ার সময় না, জায়গাও না এটা, কারণ জায়গার ডেমোগ্রাফিও চেঞ্জ হয়ে গেছে। যদি দ্বিতীয় গ্রেট ক্যালকাটা কিলিংস আমরা না দেখতে চাই, এখন থেকে প্রতিবাদের সাথে প্রতিরোধটাও গড়ে তুলতে হবে। আর এই রকম বিষ্ঠাদের ঠিক নিজের অকাত নিজের জায়গায় পুঁতে দিতে হবে। আমি এরপরের যে প্রশ্নটা হলো, জেল মুক্ত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই 2022 সালে জেলে গিয়েছেন, তারপর প্রায় 3 বছর সেখানেই কেটেছে। অবশেষে সব মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী। এতদিন পর পার্থ চট্টোপাধ্যায়ের জেল থেকে মুক্তি, তাহলে কি সিবিআই ঠিক মতো তদন্ত করতে পারলো না? না, সিবিআই এর প্রতি আমি জানি অনেক মানুষ, এবং
এবং আমিও যে মানে আস্থা হারাইনি সেই কথাটা সম্পূর্ণ বলাটা মিথ্যে হবে, কারণ আমরা না অত ওই গভীরে ঢুকে তো খতিয়ে দেখি না। অনেক ইফস অ্যান্ড বাটস থাকে যেগুলো হয়তো আমাদের সামনে প্রকাশ পায় না। আমরা সামনে যেটা দেখছি, আমরা আসলে এত দিনের পর দিন এত স্ক্যাম, এত ঘোটালা, এত দুর্নীতি চোখের সামনে হয়ে যাচ্ছে না, কোনোটারই বিচার হচ্ছে না। আমরা অধৈর্য হয়ে পড়ছি। পার্থ চট্টোপাধ্যায় যেটা আমরা এতদিন জানতাম যে শর্ত সাপেক্ষ, কিন্তু এখন হয়তো সেটা শর্ত সাপেক্ষ সেইটাও হয়তো উঠে গেছে। কিন্তু ওই যে বললাম না যে ভেতরের নথির কি গরমিল, সেটা তো আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের পুরো এই আইনি ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে তথ্য প্রমাণের ওপর। আজকে যদি এটাও তো ঠিক, যদি তথ্য প্রমাণ না থাকে, আজকে একটা যে কোনো নারী তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো পুরুষকে একটা শ্লীলতাহানির নামে ফাঁসিয়ে দিতেই পারে। আজকে এই তথ্য প্রমাণের ওপর এই পুরোই আইন ব্যবস্থা দাঁড়িয়ে আছে বলে আজকে আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে আজকে সিবিআই যখনই কেসগুলো পায়, অলরেডি সব তথ্য প্রমাণ লোপাটের পর পায়, অনেক দেরি হয়ে যায়। আমরা একটা হঠকারিতার সাথে একটা চিৎকার চেঁচামেচি করে ন্যাক্কারজনক ভাবে একটা মানে ভৎসনা করতেই পারে, কি করছে কি করছে, হয়তো যদি আমরা ভেতরে গভীর ভাবে খতিয়ে দেখি হয়তো তার কিছু করারই নেই, করার হয়তো অনেক কিছু থাকতো যদি ঠিক সময় ঠিক জিনিসগুলো তারা হাতে পেত। তো এখানে সেইগুলো যখন পাওয়া যাচ্ছে না, তো সেই রাজ্যে যখন সেরকমই সবকিছু চলছে, তাহলে আজকে অভয়ার ক্ষেত্রে আমরা কি দেখলাম? এখনো কি বুকের জ্বালা মিটেছে? না তোমার মিটেছে, না আমার মিটেছে, না আর আমার তোমাদের মাধ্যমে ওপারে যারা যারা শুনছে, আমি জানি সেই প্রশ্নগুলো ওখান থেকে ধেয়ে আসবে যে কেন্দ্রীয় সরকার কি করছে, সিবিআই কি করছে। সিবিআই তো বিজেপির মানে কোনো উইংস না, সে স্বতন্ত্র একটা তদন্তকারী সংস্থা। তো তাদেরও নিশ্চয়ই কিছু অন্তত প্রোটোকল বা ইপস এন্ড বাটস আছে, সেগুলো তো বাইরের থেকে তুমি আমি বলতে পারবো না। অতএব আলটপকা মন্তব্য করে মানে আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি বলে আমাকে জ্ঞানদা হয়ে সবকিছু বলতেই হবে না, আমি সবটা জানি না। কিন্তু হ্যাঁ, ওই যে মানে সাধারণ মানুষ তো, আমিও সাধারণ মানুষ, বুকের জ্বালাটা কিন্তু মেটেনি। অতএব সেই যে একরাশ ক্ষোভ, সেটা যেমন তোমার আছে, ওই পারে সবার আছে, আমারও আছে। আমরাও কিন্তু এই কেনর প্রশ্নটা, কেনর উত্তরটা চাই সিবিআই থেকে। কেন, কিসের জন্য? তাহলে আপনারা যখন ব্যর্থ হচ্ছেন তার জাস্টিফিকেশন দিন, ক্লারিফিকেশন দিন, তবেই না মানুষের কাছে পরিষ্কার হবে। আজকে আমরা তো দেখেছিলাম আমার আমার বোনের ক্ষেত্রে, অভয়ার ক্ষেত্রে, যে কত তাড়া ছিল তার নিথর দেহটাকে পোড়ানোর, মা বাবাকে অব্দি দেখতে দেওয়া হয়নি। তো এর অন্তর্নিহিত মানেগুলো আমরা সবাই জানি, প্রথম থেকে শেষ অবধি সব জানি, এটাকে রিপিট করে কোনো লাভ নেই। আমি আমি একটা প্রশ্ন রাখবো আপনার সামনে দেবিতাদি, সেটা হলো এই কয়েকদিন আগেই আমাদেরই একটি সাক্ষাৎকারে, আমাদের চ্যানেলের একটি সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি বলেছিলেন যে সিবিআই মাথা অবধি ইচ্ছে করে পৌঁছচ্ছে না। আমি আবারও বলবো, আই রিপিট, সিবিআই মাথা অবধি ইচ্ছে করে পৌঁছচ্ছে না, দাবি অভিজিৎ গাঙ্গুলির। আপনি কি সহমত? সত্যি বলতে মানে ওনাকে আমি মানে খুবই শ্রদ্ধা এবং ভালোবাসি। মানে ওনাকে তো আমি স্যার ছাড়া কোনোদিন আজ অব্দি সম্বোধন করিনি। অভিজিৎ গাঙ্গুলি স্যারকে মানে অন্যান্য নেতৃত্ববৃন্দকে আমরা হয়তো দাদা বলে থাকি, কিন্তু ওনাকে আমি স্যার ছাড়া কোনোদিন আজ অব্দি সম্বোধন করিনি। উনি খুবই আমার কাছে মানে সম্মানীয় জায়গায়, মানে সম্মানীয় তো অবশ্যই, মানে আমি যেমন ওনার একটা স্নেহের জায়গায় আছি, উনি আমার একটা অভিভাবক হিসেবে আছেন। তো আমার মানে অতটা এখতিয়ার নেই, কারণ উনি অনেকটাই উচ্চ নেতৃত্ব আমাদের। তো এবার সেটা আমার মনে হয় মানে আমার থেকে বড় কোনো রাজ্য নেতৃত্ব এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। মানে এইটা কর্মী হিসেবে আপনার আপনার মতামত কি কখনো এই প্রশ্ন উদ্রেক হয়নি? না, এই যে বললাম না এক্ষুনি যে জিনিসটা বললাম যে উদ্বেগ হবে না কেন, যে আজকে সিবিআই এর ওপর সবাই আমরা খাপ্পা সাধারণ মানুষ, যে সত্যি তো কেন, যদি আমি আমি কোনো একটা জিনিসে আমি বাধা পড়ে গেছি, তাহলে আমি সেই ক্লারিফিকেশনটা দিই, কেন, কোথায়, কিসের জন্য। আমার তো সেই একটা জায়গাতেই প্রশ্ন, একদম সাধারণ। আমরা কিচ্ছু অত বড় বড় রকেট সায়েন্স এখানে কিছু নেই, একদম সাধারণ হয়ে আমরা ডাল ভাত খেয়ে একটা প্রশ্ন তো করতেই পারি যে কেন। আজকে তুমি কোনো জায়গায় একটা আটকাচ্ছ, ইতস্তত বোধ করছো, আজকে তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি যদি সেটা ঠিক করে পালন না করতে পারো, তার ক্লারিফিকেশনটা তো তুমি দিতেই পারবে। আমরা শুধু সেইটুকুই জানতে চাই, যদি আপনারা আটকাচ্ছেন কেন, কিসের জন্য, বলে দিন, ব্যাস। এখানেই তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে,
দুধ আর জল। আমি 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 এরপরে একটা প্রশ্ন করব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো বেশ কিছু দাবি করেছেন। তিনি বলছেন যে যে কথা আমরা নেতাদি অনেক সময় বিজেপির যারা একদম গ্রাউন্ড লেভেল কর্মী তাদের মধ্যে এই কথা কিন্তু আমরা শুনেছি। অভিজিৎ গাঙ্গুলি একটা প্রশ্ন তুলেছেন যে বিজেপি তৃণমূলকে আদৌ হারাতে চায় তো? আদৌ তিনি বলছেন যে বিজেপি তৃণমূলকে আদৌ হারাতে চায় কিনা তাই গভীর প্রশ্ন। অভিজিৎ বাবুর কাছে পরবর্তীকালে জানতে চাওয়া হয় যে আপনি কি বলতে চাইছেন? এই যে বিজেপি এখনকার সময়ের বিজেপি, সেই বিজেপির পক্ষে তৃণমূলকে হারানো সম্ভব না, বা এই বিজেপি কি তৃণমূলকে আদৌ সরাতে চায় না? অভিজিৎ বাবু জবাবে বলেছেন যে বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন। সেই প্রশ্নে আজই যাব না আমি, কিছুদিন বাদে হয়তো আমি যাব। আপনার মতামত? দেখুন, উনি মানে মানে আমার লেভেলই না ওনার। উনি অনেক শিক্ষিত, উনি বিচারক মানুষ। ওনার কথার জবাব দেওয়ার ধৃষ্টতা আমার নেই। কিন্তু যেহেতু ওই গ্রাউন্ড লেভেলের কর্মীর কথাটা এলো, আমরা তো একদম গ্রাউন্ড লেভেলের কর্মী। মানে লড়ে মরে আ আ বুক দিয়ে আগলে রাখি বুথগুলোকে। আমরা চাই, আমরা সত্যিই চাই। আমরা কিন্তু সেই লড়াইটাই দিয়ে যাচ্ছি। আজকে যদি আমি এটাকে অস্বীকার করি তাহলে কিন্তু আমার এতগুলো যে ২৫০-৩০০ র উপর যে তরতাজা প্রাণ চলে গেছে সেগুলো মিথ্যে হয়ে যাবে। আমরা সত্যিই চাই, আমরা সেই লড়াইটাই দিয়ে যাচ্ছি। বিজেপির অন্তরে এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সত্যিই কি বিজেপির দিল্লির নেতৃত্ব এ রাজ্যে ক্ষমতাদখল করতে চায়? নিশ্চয়ই চাই, আমরা তো চাই। আমরা সেটা বোঝাবো। আমরা সেটা বোঝাবো। আরে মা সন্তানকে ততক্ষণ দুধ খাওয়ায় না যতক্ষণ সন্তান কাঁদছে। আমরা ঠিক করে কাঁদতে পারছি? আমরা ঠিক করে সেই কান্নার স্বরটা পৌঁছে দিতে পারছি? সেটাও তো দেখতে হবে। যে আমাদের চাহিদা কতটা? আমাদের কি চাহিদা আছে? আজকে সবকিছু বলার আগেই, আজকে যদি সন্তানকে আমি কিছু চাওয়ার আগে যদি সবটা দিয়ে দিই সে তো নষ্ট হয়ে যাবে। আজকে যেটা হচ্ছে, একটা সন্তান বলে চাবার আগে আমরা অফুরন্ত দিয়ে দিচ্ছি, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। না, অর্জন করতে শিখতে হয়। এইটাই হচ্ছে একটা গঠনমূলক রাজনৈতিক, বৃহত্তর রাজনৈতিক পরিবারের নীতি আর আদর্শ। আমি একটা কথা বলবো, অভিজিৎ বাবুর এই যে বক্তব্য দলের প্রতি, সেটা কি হতাশা নাকি গঠনমূলক সমালোচনা? একদম না গঠনমূলক সমালোচনা। সবকিছুকে স্পোর্টিংলি নেওয়া উচিত। আমি তো ভীষণ স্পোর্টিংলি নিই। উনি আমাকেও প্রচন্ড রকম বকাঝকা করেন। আমি কিন্তু রাগ করি না। আমি ভাবি যে ওনার মতো একটা মানুষ যখন আমাকে বোঝাচ্ছে বা বলছে, তার মানে আমাকে খাঁটি সোনা তৈরি করার জন্যই বলছে। আর সোনাকে ওরকম গনগনে আগুনেই কিন্তু পুড়তে হয়। তবেই সে খাঁটি সোনার তকমাটা পায়। আচ্ছা, দিদি, বঙ্গবিভূষণে পুরস্কৃত হলেন টিএমসি এমপি শ্রী শত্রুঘ্ন সিনহা। পশ্চিমবঙ্গের জন্য উনি কি করেছেন? খামোশ বলেছেন এসে মঞ্চে দাঁড়িয়ে, একদম পুরো খামোশ করে দিয়েছেন। আজকে এই বিভূষণ, যেটা পদ্মবিভূষণের আদলে রাজ্য সরকার শুরু করেছে, খুব ভালো প্রচেষ্টা। বঙ্গতনয় বা বঙ্গতনয়া এরকম কাউকে খুঁজে পেল না যাকে এই পদ্মবিভূষণে বা এই বঙ্গবিভূষণে ভূষিত করা যেত? কেন? যে বুলা চৌধুরীকে নিয়ে এত নোংরা কটূক্তি করলো, যে নিজের চেষ্টায় যে মেয়েটা আমাদের বাংলার মেয়ে, বাংলার গর্ব, ভাবতে পারছো ইংলিশ চ্যানেল দুবার পার করা? একটা গঙ্গা আমরা পার করতে গিয়ে আমাদের মানে নাবিশ্বাস উঠে যায়। ইংলিশ চ্যানেল দুবার নিজের চেষ্টায়, তখন এত সোশ্যাল মিডিয়াও ছিল না, এত প্রচারও ছিল না। প্রচারের আড়ালে থেকে কিচ্ছু পায়নি সে মেয়েটা। আজকে নিজের চেষ্টা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। সত্যি গর্ব আমাদের। আজকে ঝুলন গোস্বামীকে চাকদা লোকালে এমনি ট্রাভেল করতে দেখা গেছে। কেউ তখন তাকে ন্যূনতম জানতোই না, সম্মান তো অনেক দূরের, যে এ কে, এই মহিলাটা কে। তখন দেশের ভারতীয় মহিলা ক্রিকেটের সে একজন ক্যাপ্টেন। সে রানাঘাট লোকালে সে যাতায়াত করছে, তাকে দেখা গেছে। ওই কষ্টের সময় তখন রাজ্য সরকার পাশে ছিল না। আজকে তারা যখন নিজের চেষ্টায়, সে ঝুলন গোস্বামী হোক, আমাদের রিচা ঘোষ হোক, কি আমাদের বুলা চৌধুরী হোক, সেই সময় পাশে দাঁড়ায়নি। কিন্তু তাদের কৃতিত্বকে নিজের কৃতিত্ব বলে চালাতে লাফ দিয়ে এসে গেছে। আমিও ক্রিকেট খেলতাম, আমরা দেখলাম আমিও স্পিন হারাতাম। আমিও দেখলাম যে রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়ার সময়ও সেই অনুষ্ঠানের সন্ধ্যাটা তবে সৌরভময় হয়ে উঠল। ওটা ওটা দেখো, এইটা তুমি যদি আমাকে ব্যক্তিগত প্রশ্ন করো, আমার ব্যক্তিগত একটা মতামত যে রিচা ঘোষের সেই অনুষ্ঠানটা প্রত্যাখ্যান করা উচিত ছিল। আজকে যদি আমি রিচা ঘোষের জায়গায় থাকতাম আমি করতাম না। কারণ এই আঞ্চলিক দলটা তাদের বাড়ির উপরেও তো চড়াও হয়েছিল। তোমাদের মাধ্যমে তো আমরা শুনেছি, জেনেছি।
আজকে সেই সময় জানতো না রিচা ঘোষ ইন্ডিয়া খেলছে, বা আমি ইন্ডিয়া খেলতে ছেড়ে দিলাম, আজকে আমাদের পশ্চিমবঙ্গে তো প্রতিভার অভাব নেই, অলিতে গলিতে প্রতিভা। কি করেছে আজকে শত্রুঘ্ন সিনহাকে যে বঙ্গবিভূষণে ভূষিত করা হলো, উনি এই যে এত আমাদের মানে মানে আমাদেরকে পশ্চিমবঙ্গকে বাঙালিদেরকে মানে ট্যালেন্টের পাওয়ার হাউস বলা হয়, আর বিশেষ করে মানে অভিনয় আর শিল্প জগতে, মানে নাচ গান অভিনয়। তো সেটার জন্যও কি এই শত্রুঘ্ন সিনহা কোনো একটা ফ্রি একাডেমি খুলে দিয়েছে যে গরিব দুস্থ পরিবারের ছেলে মেয়েরা যারা পারছে না, মানে মিনিমাম সারেগামা অব্দি কোয়ালিফাই করতে পারছে না বা সেইটুকু জায়গা অব্দি যেতে পারছে না, এরকম আমি একটা কিছু করি ফোরাম বা একদম একাডেমি যেখান থেকে এরা একটা প্ল্যাটফর্ম পাবে যাবার, তবে না বুঝতাম। তাহলে এরা আলোচনা করে আমাদের দিল্লি থেকে নেতাদেরকে আসা নিয়ে, তাদেরকে পরিযায় বলে গান গায়। তো আমাদের মাথার উপর তো এরকম পরিযায় কিছু টেম্পোরারি নেতা এমএলএ এমপিদের বসিয়ে দিচ্ছে যারা পশ্চিমবঙ্গের হৃদয় নিলয় মানে রক্ত শিরা উপশিরা কিচ্ছু জানে না। মহুয়া মৈত্রের বিয়ের রিসেপশনে ঢোকার জন্য কার্ডে কি এটা প্রশ্ন? তৃণমূলের নেত্রী কি তাহলে দলের কাউকে বিশ্বাস করেন না? আরে ভাই তোমরা, আরে ওরা হচ্ছে সাধারণ মুরগির ডিম ঝোল ভাত খেতে অভ্যস্ত, ওখানে হয়তো অস্ট্রিচের ডিম দিয়ে কিছু একটা আইটেম হয়েছিল, ওটা অনেক এক্সপেন্সিভ, ওইখানে ওইসব নিচুতলার কর্মীদের খাওয়ানো যাবে না, ওদের ওই 21শে জুলাই ডিম ভাতটাই ওদের যোগ্য। তাহলে এবার কর্মীদেরকে তো বুঝতে হবে তারা কোথায় খেতে গেছে। এতদিন তো তাদের বাড়ির মেয়ে বউদেরকে পাঠানো হতো শাহজাহানের পিঠেপুলি বানাতে, তাহলে শাহজাহানের পিঠেপুলি বানাতে তাদের মেয়ে বউদের পাঠিয়ে তারা একটুকু ভালো খেতে পাবে না? এ বাবা, তাহলে শাহজাহানের বাড়িতে তার পিঠে গরম করতে, তার বিছানা গরম করতে মেয়ে বউকে পাঠিয়ে কি লাভ হলো? যে মহুয়া মৈত্রের মতো মহুয়া ম্যাডামের বিয়েতে একটু আমি অস্ট্রিচের ডিমের ঝোলের ভাত খেতে পারলাম না, এবার তো তাদেরকে বুঝতে হবে যে কাকে জিতিয়েছে। হ্যাঁ, হাতে শ্যাম্পেনের গ্লাস মহুয়া মৈত্রের, অথচ একটু ভালো মন্দ খাওয়াতে পারলো না তাদের কর্মীদের। আচ্ছা, এইটা মেনে নেওয়া গেল।